আহ বাবু ছাড়ো, ব্যথা পাচ্ছি তো, আস্তে আস্তে করো। এই তো বেবি, হয়ে গেছে। আর একটু। মেঘলাকে শুয়ে দিয়ে তাকিয়ে আছি তার দিকে। ভাবছি আর মনে আমার এতদিনের পরিশ্রমের আজ শেষ দেখা হবে। ধীরে ধীরে আমি ওর দিকে এগিয়ে যাই। আজ আমি পুরো প্রস্তুতি নিয়ে এসেছি। এর আগেও দুইবার আমি চেয়েও পাইনি। আমার ব্যর্থতা আমাকে শিখিয়েছে আমি কাপুরুষ। ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে এলাম। মেঘলার উপর ঝাঁপড়ে পড়েছি। এবার বাংলা সিনেমার মতো ক্যামেরার দেয়ালে একটা গরুর ছবিতে চলে গেল। মেঘলার সাথে আজকে আমার এই কাজটা আমি ইচ্ছাকৃত করিনি, আমাকে করানো হয়েছে। বাধ্য করেছে কলেজের বন্ধুরা। ওরা সবসময় বলে আমার দ্বারা কিছু হবে না। মেঘলার সাথে আমার 1 বছরের সম্পর্ক। ওরা ওদের প্রেমিকের সাথে কয়েকদিন পরপরই রুমে যায়, শুধু আমি পাই না। আমাকে কাপুরুষ বলে পচিয়ে দিত। রাগে ক্ষোভে আমি আজ তা করেই ফেলছি। এখন তাদের সামনে আমার বুক ফুলে বলার সময়টা বাকি। এদিকে ঘটনা ঘটে গেছে আরেকটা। সিমে মেসেজ এসেছে আব্বুর নাম্বার থেকে। আমার বুক ধরধর করে কাঁপতে শুরু করে। আব্বু মারা গেছে আজ থেকে আরো 3 বছর আগে। আব্বু সিম থেকে মেসেজ আসবে কিভাবে? মেঘলাকে সাইডে রেখে মেসেজটা ওপেন করলাম। সেখানে লেখা, দ্রুত বাসায় আয়। আমি রাতারাতি হতভম্ব হয়ে গেলাম। আব্বু সিমটা আমার রুমে একটা লকারে লক করা ছিল। তবে কি বাড়িতে চোর ঢুকেছে? যদি ঢুকে থাকে তবে সে আমাকে কেন মেসেজ করবে? আর বুঝলাম আমাকে মেসেজ করেছে। চোর আমার পরিচিত নাকি? কিন্তু বাসায় যেতে বললো কেন? তাড়াহুড়ো করে বিছনা থেকে উঠে গেলাম। মেঘলা শুয়ে গেছে। এইটা ওর জন্য প্রথম অভিজ্ঞতা, তাই ক্লান্ত। আমি বললাম, বাসায় যাচ্ছি, দরজা লক করে দাও। মেঘলা কিছুই বলেনি। ওর বাসা ছেড়ে বের হয়ে গেলাম। এখন বাজে 9টা 15। রাস্তায় এসে দেখি কোনো গাড়ি নেই। রাস্তা পুরো ফাঁকা। অনেকক্ষণ অপেক্ষা করেছি, কিন্তু কোনো গাড়ির দেখা নাই। শেষমেশ সিদ্ধান্ত নিয়েছি হেঁটে যাব। তাই দৌড়ে বাসার উদ্দেশ্যে রওনা করি। অনেকক্ষণ দৌড় দেওয়ার পর দেখি আমার পাশ দিয়ে একটা সিএনজি যাচ্ছে। তাকে ডাক দিলাম আর সে ব্রেক কষলো। যাক, অবশেষে একটা গাড়ি পেলাম। সিএনজি সোজা আমার বাড়ির সামনে এসে দাঁড়ায়। আমার বাসার বর্ণনাটা শুনে রাখা ভালো। অনেক বড় একটা বাগান। আশেপাশে কোনো বাড়িঘর নেই। যা আছে সেখানে হেঁটে যেতে প্রায় 20 মিনিট লাগবে। বাসার ঠিক পিছনে একটা কবরস্থান, যেখানে আমার আব্বুকে কবর দেওয়া হয়েছে। 2 তলা বাসা। নিচের তলায় বাসার কাজের লোক রমিজ চাচা থাকেন, আর উপরের তলায় আমি এবং আমার মা থাকি। বড় বোনের বিয়ে হয়ে গেছে 4 বছর আগে, মানে আব্বুর মৃত্যুর 1 বছর আগে। যাই হোক, বাড়ি গেটে হাত দিতেই দেখলাম গেট খোলা। গেটের ওপারে আমার বোনকে দেখতে পেয়ে আমি একটু অবাক হয়ে গেলাম। আমার বোন হুট করে আমার গেট খোলা দেখে একটু ভয় পায়। কিছু বুঝিনি আমি। এরপর আমার বোন মাহি দৌড়ে এসে আমাকে বলল, রিয়াজ, আমার খুব ভয় হচ্ছে। কেন আপু, কি হয়েছে? আজ সকালে আব্বুর নাম্বার থেকে মেসেজ এসেছে আর আমাকে আসতে বলেছে এখানে। আমি কিছুই বুঝতে পারছি না। কি বলিস? সেম মেসেজ তো আমাকেও দিয়েছে, তাই আমিও ছুটে এলাম। কিন্তু এইটা কিভাবে সম্ভব? নাকি আম্মু দিচ্ছে আমাদের? আম্মু কিভাবে দিবে? রমিত চাচার সাথে আম্মু বাজারে গেছে সেই সকালে। আমরা একসাথে বের হয়েছিলাম। তাহলে কিভাবে কি? আচ্ছা চল, ভিতরে গিয়ে দেখি। হতে পারে আম্মু চলে এসেছে। আমি আর মাহি বাসার দিকে প্রবেশ করতে যাব। ঠিক তখনই মনে হলো কেউ একজন দৌড়ে গেট দিয়ে বাইরে চলে গেল। আমি আর মাহি দুজনে অবাক হলাম। তার মানে এখানে কোনো চোর এসেছিল, যে আমাদের উপস্থিতি টের পেয়ে ভেগে গেছে। আমরা দৌড়ে বাসার দরজার দিকে এগোতে লাগলাম। দরজা হাত দিয়ে দেখি দরজা ভিতর থেকেই খোলা। 2 ভাই বোন ধীরে ধীরে ড্রয়িং রুমে প্রবেশ করলাম। এরপর দেখি রমিত চাচা মাছ কাটতেছে, আর আম্মু সোফায় বসে টেলিভিশন দেখতেছে। আমরা হা হয়ে গেলাম। বাসায় তো সবাই আছে। বিশাল একটা রহস্যের মাঝে আটকে গেলাম আমরা 2 ভাই বোন। বাসায় ঢুকে আম্মু আর রমিত চাচা আমাদের দিকে তাকিয়ে বেশ অবাক হলো, কারণ 2 ভাই বোন একসাথে এভাবে বাসায় আসবো এটা অস্বাভাবিক ছিল। আম্মু কিছু বলার আগে আপু আম্মুর কাছে গিয়ে বসে। এরপর সব খুলে বলে। আম্মু কথাগুলো শুনে আরো বেশি ভয় পাচ্ছে। তখন আম্মুর মুখ ফসকে একটা কথা বের হয়ে গেল, তার মানে সে জিতে গেছে। কথাটা শুনে আমিও বেশ অবাক হলাম। এরপর দৌড়ে আম্মুর পাশে গিয়ে বসলাম। কে জিতেছে আম্মু? আর তুমি কি জানো এই ব্যাপারে? ইয়ে মানে না, মানে কেন লুকাতে চাচ্ছ আম্মু? আমাদের সত্যিটা বলো, কি জানো তুমি? আমরা শুনতে
কথা বলার মাঝে আম্মু হঠাৎ জ্ঞান হারায়। কিছু বুঝে উঠতে পারিনি হঠাৎ আম্মুর কি হলো, আর আম্মু কি জানে এই ব্যাপারে। রমি চাচা পানি নিয়ে আসে, মাহি আপু আম্মুর মাথায় পানি দিচ্ছে। আমার মাঝে কৌতূহল বেড়ে গেল এই সম্বন্ধে। রহস্য তো একটা আছেই, জানতে হবে আমাকে, খুঁজতে হবে রহস্যটা কি। আম্মু নিশ্চয়ই আমাকে বলবে না কিছু, আমার নিজেকেই খুঁজতে হবে। আমি ওদের নিচে রেখেই উপরে চলে এলাম। ডানে ভাবে না তাকিয়ে সোজা আম্মু রুমে প্রবেশ করি। লকারের সামনে গিয়ে দেখি ওইটা বন্ধই আছে। কোনোদিন আব্বুর এই লকারে হাত দিইনি, শুধু আব্বু মারা যাবার পর আম্মু এই লকারটা খুলছিল। আমাকে দেখতে হবে সিমটা আছে কিনা। লকারটা খোলার জন্য চাবি লাগে না, আব্বু নিজের তৈরি করা এই লকার। আমার নাম দিয়ে এই লকার বানানো হয়েছে। লকারের সামনে দাঁড়িয়ে স্পিকার বাটনে ক্লিক করে মুখে বলতে হবে 1835, রিয়াজের অনুমতি নিয়েছি, খুলে যাও। ব্যাস, আমি বলার সাথে সাথে লকারটা খুলে যায়। ভিতরে হাত দিয়ে দেখি একটা প্যাকেটটা বের করে আমি বিছানায় আসলাম। এরপর খুলতে শুরু করি। তখনই আমার চোখে আটকে যায় সিমটা। সিম এখনো ঠিকঠাক আছে, কিন্তু মেসেজ দিল কে তাহলে? আর দিলই বা কিভাবে? আমি আবার সিমের প্যাকেটটা ঢুকিয়ে লকারে রাখতে যাব, তখন আমার চোখে আরও একটা জিনিস আটকে যায়। লকারের ভিতরে বলের মতো কিছু একটা আছে, মনে হচ্ছে একটা ক্রিকেট বল। হাত এগিয়ে আমি ওটা হাতে নিলাম। জিনিসটা অদ্ভুত রকমের, মনে হচ্ছে একটা টাইম বোম। কয়েকটা সুইচ আছে, চাপ দিলে হয়তো ফেটে যাবে, কিন্তু আব্বুর লকারে বোম আসলো কোথা থেকে? জিনিসটার প্রতি আমার কেমন যেন একটা কৌতূহল বেড়ে গেল। বলটা ঘুরিয়ে দেখি ওপর পাশে সত্যি সত্যি টাইম সেট করার মতো একটা অপশন আছে, তবে সেখানে সালসহ লেখা আছে। আমি উল্টো পাল্টে কয়েকটা সুইচ টিপ দিলাম। এরপর আমার চোখ খাড়া হবার মতন অবস্থা। হঠাৎ বোমটা টিকটিক করতে শুরু করলো। কাজ সেরেছে, আমি সত্যি সত্যি টাইম বোমা চালু করে দিয়েছি। আজ সবার মৃত্যুই নিশ্চিত। চোখের পলকে হঠাৎ একটা বিকট শব্দে বোমটা আমার হাতেই ফেটে যায়। চারদিকে আমি শুধু সাদা আলো দেখছি। চোখটা খুলে দেখি আকাশ দেখা যাচ্ছে, আমি জমিনের ওপর শুয়ে আছি। এ কি, আমি মরিনি? এত বড় বোম ফুটেছে, ঘর ভেঙে উড়ে গেছে, আমি কিভাবে জীবিত থেকে গেলাম? হাতটা ভারী ভারী লাগছে। আমি মাথা ঘুরিয়ে দেখি বোমটা এখনো আমার হাতে, পুরো আগের মতোই অবস্থা। হুট করে লাফিয়ে উঠলাম। এখন আমার চোখ যেন কপালে ওঠার অবস্থা। আমার চোখের সামনে আমার বাসা দেখতে পাচ্ছি। বাড়ি পুরোপুরি ঠিক আছে। আমি বাড়ির পিছনের মাঠে শুয়েছিলাম, আমার পিছনে কবরস্থান। কিন্তু এটা কিভাবে কি হলো নিজেই বুঝতে পারছি না। বোম ফেটে আমাকে বাড়ির পিছনে এনে ফেলে দিল, অথচ বাড়ির কিছু হয়নি। আমি বসা থেকে উঠে দাঁড়াই, এরপর দৌড়ে বাড়ির সামনে যাই। তখন গেটের বাইরে কেউ যেন খটখট করতে লাগলো। আমি গেটের নিচ থেকে খেয়াল করে দেখি আম্মু জুতা দেখা যাচ্ছে। বরাবরের মতো আবারও অবাক হলাম, আম্মু তো বাসায় অজ্ঞান ছিল। এইটা কিভাবে সম্ভব? আমি তৎক্ষণিক লুকিয়ে পড়ি পাশের গাছের চিপায়। রমিত চাচা গেট খোলে। রমিত চাচার হাতে মাছ, তরকারি সহ অনেক বাজার। আম্মু লাঠি ভর করে পিছন পিছন আসতেছে। মনে মনে ভাবছি, জ্ঞান হারিয়ে আম্মু পাগল হয়ে গেল নাকি? রমিত চাচাকে দিয়ে আবার বাজার করালো কেন? খেয়াল করলাম তারা দরজার বাইরে থেকে তালা খুলে বাসায় ঢুকে। এর পিছনে আবার গেটে কারো শব্দ। আমি মাথা ঘুরিয়ে আবার গেটের দিকে তাকাই। এবার দেখি আমার বোন মাহি এসেছে, কিন্তু মাহির মুখের রিয়াকশন খুব একটা ভালো নয়। এদিক সেদিক কি যেন খুঁজে যাচ্ছে। আমার ঘিলুতে ঢুকছে না কিছুই। মাত্র তো সে আমার আম্মুর মাথায় পানি দিল, আর এখন মনে হচ্ছে মাহি এই বাসায় এসেছেই মাত্র। আর সেই মুহূর্তে আমার চোখ উল্টে যাওয়ার মতো ঘটনা ঘটে। গেট দিয়ে প্রবেশ করে আমার মতো একটা পুরো আমি বললেই চলে। আর সে এসে মায়ের সাথে সেমভাবে কথা বলতেছে, যেভাবে কিছুক্ষণ আগে আমি কথা বলছিলাম। আরও আব্বু সিম থেকে মেসেজ দেওয়ার ঘটনাটা বলতে শুরু করে। এবার আমার মাথায় কিছুটা কড়া নড়ে ওঠে। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:35। আমি মেঘলার বাসা থেকে বের হয়েছিলাম 9:15-তে। 20 মিনিটে তো আমি এখানে এসেছিলাম। এখন বাজার কথা 10টার বেশি। তার মানে আমি অতীতে চলে এসেছি। আর হ্যাঁ, আমার হাতে থাকা বোমটা কোনো টাইম বোম নয়, এটা একটা টাইম মেশিন। ব্যাকটেলের মতো বলটার দিকে তাকিয়ে আছি। তখন দেখি আমার অতীত সত্তা বাড়ির দিকে প্রবেশ করতে যাচ্ছে, কিন্তু আমাকে আবার পুনরায় ভবিষ্যতে যাওয়া লাগবে। এখন এখানে টাইম সেট করলে এরা দেখে ফেলবে। তাই বাগানের পিছন দিয়ে এক দৌড়ে গেটের বাইরে চলে গেলাম। গেটের বাইরে গিয়ে দাঁড়াতে মনে পড়লো, এ কি, তার মানে তখন আমার পিছনে যে দৌড় মারছিল সেটা কোনো চোর ছিল না, তবে সেটা আমারই সত্তা ছিল। সর্বনাশ, তাহলে সে এখন কোথায়? আর আমি বর্তমানে ফিরে গেলেও
তো ওখানে আরেকটা সত্য থাকবে। আমি যাব কোথায়? এখন? আর তখনই কেউ আমার পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। আমি আটকে ওঠার মতোই সাথে সাথে পিছন থেকে কেউ বলে উঠল, মর তুই অতীত সত্তা, তোর জন্য আমার সব শেষ। কথাটা কান পর্যন্ত আসে শুধু। এরপর আমি মাটিতে পড়ে যাই। মা বলে চিৎকার দিয়ে লাফ দিয়ে ওঠে রিয়াজ। মধ্যরাত এখন, বাহিরে বিজলি চমকাচ্ছে। হঠাৎ রিয়াজের চিৎকার শুনে রিয়াজের মা এবং রমেশ মিয়া দৌড়ে আসে ওর রুমে। রমেশ মিয়া লাইট অন করতে দেখে রিয়াজের পুরো শরীর থরথর করে কাঁপছে। বাইরে ঠান্ডা বাতাস আর বিজলির কারণে শীতশীত ভাব। এর মধ্যে রিয়াজের শরীরে ঘামের ফোঁটা দেখা যাচ্ছে। রমেশ মিয়া কিছুটা অবাক হয়। রিয়াজ হয়তোবা কোনো খারাপ স্বপ্ন দেখেছে, কিন্তু রমেশ মিয়া এইটা আন্দাজ করতে পারেনি যে রিয়াজ অনেক কঠিন একটা স্বপ্নের সম্মুখীন হয়েছে। রিয়াজের মা এগিয়ে রিয়াজকে প্রশ্ন করলো, কি রে বাবা, এত রাতে হঠাৎ চিৎকার দিয়ে উঠলি কেন? না মা, তেমন কিছু না, একটা বাজে স্বপ্ন ছিল। দোয়া পড়ে তো ঘুমাতে পারিস। যাই হোক, ঘুমিয়ে পড়, সকালে আবার তোর কলেজে যেতে হবে। রিয়াজের মা কথাগুলো বলে লাঠি ভর করে নিচের রুমে চলে যায়। রমেশ মিয়াও রিয়াজের রুমের লাইট অফ করে বের হয়ে নিচে চলে আসে। অথচ রিয়াজ শান্ত হতে পারেনি। মনের মাঝে একটা খটকা লাগছিল। সেদিন রাতটায় রিয়াজ আর ঘুমাতে পারেনি। বিছানা ছেড়ে ব্যালকনিতে বসে কবরস্থানের দিকে এক পলকে তাকিয়েছিল। বিজলি চমকাচ্ছে অনবরত, আর শীতল বাতাসের স্পর্শে এক মনে দেখছিল রিয়াজ তার বাবার কবর। সকাল ভোরে ফজরের নামাজ আদায় করে রিয়াজ বের হয়। কলেজে আজকে সবার আগে উপস্থিত রিয়াজ। রাতের স্বপ্নটা খুব বাজেভাবে রিয়াজকে ভাবাচ্ছে। রিয়াজের বাবার মৃত্যুর 3 বছর পূর্ণ হয়েছে, এটা সত্যি। ওর বোন মাহির বিয়ে হয়েছে আজ 4 বছর, এইটাও সত্যি। মেঘলার সাথে কয়েকবার সে ওটা করতে চেয়েও পারেনি, এইটাও সত্যি। স্বপ্নটা পুরো বাস্তব মনে হচ্ছে রিয়াজের কাছে। সব কিছু কেমন স্পষ্ট দেখা হয়েছে তার। দারোয়ান এখনও কলেজ গেট খোলেনি, অথচ রিয়াজ কলেজের গেটে আজ সবার আগে উপস্থিত। রিয়াজের বন্ধু শিফাত হুট করে রিয়াজের পিছনে এসে ভাও দেয়। ভয় দেখাতে চেয়েছে রিয়াজকে, কিন্তু রিয়াজ স্বাভাবিকভাবে ভয় পায়নি, সে অনেক বেশি ভয় পেয়েছে, যার ফলে মাটিতে পড়ে যায় রিয়াজ। শিফাত কিছুটা অবাক হলো। রিয়াজ এমনভাবে কখনোই ভয় পাবার ছেলে নয়। আজ এমনভাবে ভয় পাওয়াটা অস্বাভাবিক। রিয়াজকে টেনে তুলে দাঁড় করায় শিফাত। এরপর শিফাত রিয়াজকে বলল, কিরে, কি হয়েছে তোর? চিন্তিত দেখাচ্ছে তোকে। তেমন কিছু না। বুঝলাম, কিন্তু এত সকালে তুই কলেজ কেটে কি করছিস? না মানে বাদ দে তো, আগে বল তুই এত সকালে এখানে কেন? আজ নুসরাতকে নিয়ে রুমে যাব। ভোরে আসতে বলেছিলাম, এক্ষুনি চলে আসবে। তোর মতো কাপুরুষ নাকি আমরা, বল? মেঘলাকে আজ পর্যন্ত কাপড়ই খোলাতে পারলি না। রিয়াজ মাথা নিচু করে ফেলে। এদিকে নুসরাত ততক্ষণে উপস্থিত হয়। শিফাত নুসরাতকে নিয়ে কথার ছলে রিয়াজকে অনেক কিছুই বলে দিল। নুসরাতও কথার মাঝে বলেছে, উফ, ওটার মজাই আলাদা। ওসব মজা সবার কপালে থাকে নাকি? রিয়াজ নিজের শার্টের কলারটা টেনে টুনে নিজেকে সামলে নিচ্ছিল। এমতো অবস্থায় দারোয়ান গেট খোলে। রিয়াজ মাত্রাধিক অপমানিত হয় আজ। প্রতিদিন বন্ধুদের কাছে হয়েছে, আজ বন্ধুর প্রেমিকার কাছেও হলো। কলেজের একটা কর্নারে বসে রিয়াজ রাগে ফুঁসছিল। চোখে পানি জমা হয়েছে, লাল হয়ে গেছে পুরো। তখনই উপস্থিত ঘটে মেঘলার। রিয়াজ মেঘলাকে দেখেই প্রচণ্ড রেগে যায়। এরপর বসা থেকে উঠে সোজা মেঘলার গলা টিপে ধরে। আচমকা রিয়াজের এমন আচরণ দেখে মেঘলা নিজেও বেশ অবাক হলো। রিয়াজ রাগের চোটে বলল, সবাই রুমে যায় তার প্রেমিকা নিয়ে, অথচ তোমাকে বললেই তুমি না করে দাও। এটার জন্য আমি হাজার অপমান হয়ে যাচ্ছি। আজ মেয়েরাও আমাকে কাপুরুষ বলছে। তোমার ভালো লাগে আমাকে অপমান করাতে? রিয়াজের কথা শুনে চটাস করে একটা চর বসিয়ে দেয় মেঘলা। রিয়াজ গালে হাত দিয়ে তাকিয়ে আছে মেঘলার দিকে। মেঘলা নিজেই রাগ দেখিয়ে সেখান থেকে চলে গেল। আজ একটা প্রোগ্রাম আছে কলেজে।
যেখানে রিয়াজের উপর অনেক দায়িত্ব ছিল। কিন্তু এমন ঘটনার সম্মুখীন হওয়ার পর রিয়াজ আর কলেজের প্রোগ্রামে জয়েন করলো না, সোজা চলে যায় নিচের বাসায়। রেগে মেগে আলোর চপ হয়ে আছে। বাসায় প্রবেশ করে দেখে কেউ নেই বাসায়। তার মানে রমেশ মিয়া সহ ওর মা বাজারে গেছে। আন্দাজটা মাথায় আসতেই রিয়াজের মনে পড়ে যায় রাত্রির স্বপ্নটা। তখনও রমেশ মিয়া আর ওর মা বাজারে গিয়েছিল। রিয়াজের মন চলে যায় সোজা ওর আব্বুর রুমের লকারে। ব্যাগটা হাত থেকে ফ্লোরে ফেলে দিয়ে রিয়াজ ওর বাবার রুমের সামনে যায়। এরপর দরজা খুলতেই ঘুটঘুটে অন্ধকার রুমটা যেন জীবন্ত হয়ে গেল। রিয়াজ ধীর গতিতে রুমে প্রবেশ করে, এরপর লকারের সামনে যায়। এই লকারের সত্যিই কি তেমন কোনো বল আছে, নাকি ওটা শুধু স্বপ্ন ছিল? এইটা জানার জন্য রিয়াজের আগ্রহ বেড়ে গেল। রিয়াজ লকারের সামনে গিয়ে সেই ভয়েস বাটনে ক্লিক দিয়ে বলতে থাকে, 1835। রিয়াজের অনুমতি নিয়েছে, খুলে যাও। সাথে সাথেই লকার খুলে গেছে, আর রিয়াজ প্রথমেই দেখতে পায় সেই প্যাকেটে মনোযোগ না দিয়ে রিয়াজ ভিতরে হাত ঢুকিয়ে চেক করে বলটা আছে কিনা। ধারণা সত্যি প্রমাণিত হয় তখনই রিয়াজের হাতে বলের মতো কিছু একটা স্পর্শ হয়। রিয়াজ ওটা ধরে বাহিরে নিয়ে আসে আর দেখে স্বপ্নের মতো সেম একটা বল ওর হাতে, এবং সেখানে কয়েকটি সুইচ আছে যেখানে তারিখ, মাস, সাল এবং টাইম সেট করার অপশন দেখাচ্ছে। রিয়াজ অবাক হয়ে যায়। তবে কি সত্যি এইটা কোনো টাইম মেশিন যার দ্বারা রিয়াজ টাইম ট্রাভেল করতে পারবে? ভাবনার মাঝে হঠাৎ নিচে কারো আগমনের শব্দ হয়। রিয়াজ তাড়াহুড়ো করে বলটা পকেটে গুছিয়ে প্যাকেটটা লকারে রাখে এবং লকার বন্ধ করে দেয়। দৌড়ে রিয়াজ মিয়ার কণ্ঠ শোনা যাচ্ছে। তার মানে রমেশ মিয়া আর ওর মা এসে গেছে বাজার থেকে। রিয়াজ তার রুমে চুপচাপ বসে রইল। নিচ থেকে রমেশ মিয়া উপরে এসে রিয়াজকে বলল, ও ভুলে গিয়েছিলাম, ক্লান্ত লাগছিল খুব, রুমে রেখে যান। রমেশ মিয়া রুমে এসে ব্যাগটা টেবিলে রাখে, এরপর আবার রুম ত্যাগ করলো। রিয়াজ উঠে দরজাটা অফ করে দেয়। পরে সোজা বিছানার উপরে এসে বসে রিয়াজ। পকেট থেকে বলটা বের করে ভাবছে সেইটা কি সত্যিই টাইম টেবিল। রিয়াজ টাইম মেশিনটা ইউজ করতে চাচ্ছে, কিন্তু ভয় পাচ্ছে। স্বপ্নের মতো আবার অতীত সত্তা আর ভবিষ্যৎ সত্তার সম্মুখীন হলে কি করবে সে, বা বর্তমানে ফিরে আসতে পারবে? এসব ভাবনার মাঝেই রিয়াজের মন বারবার সায় দিচ্ছে মেশিনটা ইউজ করার জন্য। যা হবার হবে ভেবেই রিয়াজ বলটা উল্টো করে টাইম সেটে যায়। এরপর টাইম সেট করে দেয় 2004 সালের মার্চ মাসের 6 তারিখ সন্ধ্যা 6টার সময়। এই দিনে রিয়াজের বার্থডে ছিল। রিয়াজের বাবা সহ সবাই তার বার্থডে পালন করছিল। রিয়াজ টাইম সেট করে ওকে বাটনে ক্লিক করতেই স্বপ্নের মতো বলটা টিকটিক টিকটিক শুরু করে, আর তৎক্ষণাৎ একটা বিস্ফোরণ ঘটে। রিয়াজ চোখে শুধু সাদা আলো দেখেছে। চোখ মেলার পর রিয়াজ খেয়াল করে স্বপ্নের মতো আকাশটা দেখা যাচ্ছে। বসা থেকে উঠে রিয়াজ খেয়াল করে ওদের বাসাটা আগের মতো হয়ে আছে। যখন বাসাটা শুধু একতলা ছিল, রিয়াজ বসা থেকে উঠে দাঁড়ায়। সন্ধ্যার সময় এখন। রিয়াজ ওর হাতের ঘড়িতে তাকিয়ে দেখে এখন 6টা 4 মিনিট, অর্থাৎ সে সত্যি সত্যি 2004 সালে চলে এসেছে। তার মানে এই মেশিনটা সত্যিই কোনো টাইম মেশিন। রিয়াজ জানালার কাছে গিয়ে ভিতরে দেখতে লাগলো, আর স্পষ্ট রিয়াজের একটা ঘটনা মনে পড়ে যায়। এই দিনে রিয়াজের বাবা আর তার মা এই রুমে চিল্লাচিল্লি করতেছিল, কিন্তু রিয়াজ তখন ছোট ছিল বলে সেটা বুঝতে পারেনি। এখন ঠিক সেই সময় রিয়াজের জানতে আগ্রহ হয় কেন সেদিন ঝগড়া লেগেছিল তারা। রিয়াজ ওই রুমের জানালায় দাঁড়িয়ে দেখে রিয়াজের বাবা রেগে মেগে রুমে প্রবেশ করে। ছোট রিয়াজ অর্থাৎ রিয়াজের অতীত সত্তা তখন অন্য রুমে বন্ধুদের সাথে বেলুন ফোলাচ্ছে। রিয়াজ জানালায় দাঁড়িয়ে খেয়াল করে রিয়াজের মা বলছে, আর কতদিন আরিফ, আমার ছেলের ভবিষ্যৎ আছে একটা। তোমার এসব কর্মে যদি কিছু হয়ে যায় তবে আমার ছেলের ছায়া কে হবে? প্লিজ এসব ছেড়ে দাও।
রিয়াজ খেয়াল করে তার মা কথাটা বলার সাথে সাথে তার বাবা আরিফ ওর মাকে একটা চড় মেরে দেয়। এরপর আরিফ সাহেব বলেন, আমার কাজ নিয়ে আর একটা কথাও বলবে না শায়লা। আমি চাই এই টাইম মেশিন বানাতে, ওদের দেখিয়ে দিব আমিও পেরেছি। সায়েন্স সম্বন্ধে আমার ধারণা কতটুকু তা আমি দেখিয়ে দিতে চাই। মানুষকে অতীত আর ভবিষ্যতে টাইম ট্রাভেল করিয়ে আমি প্রমাণ করব বিজ্ঞান সব পারে। রিয়াজের বাবার কথা শেষে রিয়াজের মা আবার বলে, আরিফ, কেন পাগলামি করছো? এইটা তোমার জন্য অনেক বড় একটা রিস্ক। ট্রাভেল করতে গিয়ে যদি তুমি হারিয়ে যাও, কি হবে আমাদের? আমি এই ছেলেকে নিয়ে কোথায় যাব? রিয়াজের বাবা কিছু বলার আগেই ছোট রিয়াজ রুমে চলে আসে। আরিফ সাহেব থতমত খেয়ে রিয়াজকে কোলে তুলে নেয়। এরপর গালে একটা আদর দিয়ে বলে, আজ আমার রাজা সাহেবের জন্মদিন, অনেক মজা করব আমি। মিথ্যে হাসিটা দিয়ে আরিফ সাহেব রুম ত্যাগ করে। শায়লা বেগম রুমে কান্নায় ভেঙে পড়ে। বাহির থেকে রিয়াজ পুরো ব্যাপারটা দেখলো আজ, আর বুঝে যায় সেদিন হয়েছিল কি। রিয়াজ ধারণা করে নেয় এই মেশিন নিয়ে তার বাবা অনেক আগে থেকেই চেষ্টা চালিয়ে এসেছে এবং তার মা এই ব্যাপারটা জানতো, কিন্তু মেশিন তো তার বাবা তৈরি করে নিয়েছে। তাহলে এই মেশিন সম্বন্ধে কেউ জানে না কেন? তার মেশিনটা তার বাবার লকারেই কেন লুকায়িত? গোলমেলে লাগলো রিয়াজের কাছে। তবে সবচেয়ে ভালো লেগেছে রিয়াজের কাছে এইটাই, তার বাবাকে জীবন্ত দেখে। ওর বাবা 2018 সালে মারা যায়, এখন 2022। মৃত বাবাকে 2004 সালে এসে দেখতে পেয়ে রিয়াজের কাছে অনেকটাই ভালো অনুভূতি হয়েছে। চোখের কোণায় এক চিমটি পানিও জমে রিয়াজের। রিয়াজ টাইম মেশিনটা হাত থেকে পকেটে নেয়। এরপর অন্য রুমের জানালায় এসে রিয়াজ তার ছোটবেলার বার্থডে পালন দেখছে। তার বাবা মায়ের মুখে অনেক হাসি, কিন্তু রিয়াজ তখন না জানলেও এখন সে বুঝতে পারে তখন তারা মিথ্যে হাসি দিচ্ছিল শুধুমাত্র তার খুশির জন্য। এদিকে রিয়াজ রকেটবাজি ফুটাতে যাচ্ছে। রিয়াজের স্পষ্ট মনে আছে সে যখন রকেটবাজি ফুটাতে চেয়েছে তখন বাজিটা উড়ে অন্য দিকে চলে গিয়েছিল। এরপর রিয়াজ অনেক কান্নাও করেছে। এখন সে তা নিজের চোখে আবার দেখবে। সত্যি সত্যি ছোট রিয়াজ বাজি ফুটাতে গিয়ে সেটা অন্যদিকে চলে যায়, আর ছোট রিয়াজ কান্না শুরু করে। জানালা দিয়ে ভবিষ্যৎ সত্তা রিয়াজ ব্যাপারটা দেখে সেই মজা নিচ্ছিল, হাসতে হাসতে লুটপাট খাচ্ছিল। রিয়াজ আগে থেকেই জানতো এবং সেটা হয়েছে। এসব দেখে রিয়াজ নিজেকে কবিরাজ মনে করতে থাকে। হাসতে হাসতে রিয়াজ জানালা থেকে খানিকটা দূরে চলে আসে। হাসির শব্দ ভিতরে শুনলে আবার সমস্যা, এই জন্য রিয়াজ পিছনের বাগানে গিয়ে পেট ধরে হাসতে থাকে। কিন্তু তখনই হুট করে দেখে ছোট রিয়াজ তার সামনে। রিয়াজ হাসি বন্ধ করে দেয়। রিয়াজ বেকুব হয়ে ছোট রিয়াজকে দেখতেছে। ছোট রিয়াজও অবাক হয়ে বড় রিয়াজকে দেখে যাচ্ছে। ছোট রিয়াজ বড় রিয়াজকে না চিনলেও বড় রিয়াজ তো জানে যে সে ওর অতীত সত্তা। রিয়াজ বুদ্ধি খাটিয়ে বলে, আমি হলাম একটা অদ্ভুত বাতাস, আর আমি সবার বার্থডের দিনে তাদের বাসায় আসি এবং তাদের জন্য উপহার নিয়ে আসি। তোমার জন্য উপহার এনেছি, এই নাও। বলেই রিয়াজ হাত থেকে ওর ঘড়িটা খুলে দেয়। ছোট রিয়াজ ঘড়িটা হাতে নিয়ে খুশিতে হাসতে হাসতে চলে যায়। এদিকে রিয়াজের মনে পড়ে তার ছোটবেলার কথা। যে ঘড়িটা সে ছোট রিয়াজকে দিয়েছে এই ঘড়িটা অন্য কারো নয়। ছোটবেলায় এমনকি একটি লোক রিয়াজকেই ঘড়ি দিয়েছিল, যেটা রিয়াজের মনেই ছিল না। তার মানে ঘটনা রিপিট হলো। ছোটবেলায় তাকে তার ভবিষ্যৎ সত্তাই ঘড়ি দিয়েছিল। সেই ঘড়ি আজ সে তার অতীত সত্তাকে দিয়েছে। আবার এই অতীত সত্তাটা একদিন বড় হবে এবং সেই সেম ঘড়িটাই তার অতীত সত্তাকে দিবে। অদ্ভুত একটা ঘটনা ঘটে যায়। রিয়াজের কাছে আজ আরও একটা বিস্ময় ক্লিয়ার হয়। ছোটবেলায় তার বার্থডেতে যে লোকটা ঘড়ি উপহার দিয়েছিল সে লোকটার জন্য প্রতি বছরেই রিয়াজ এই বাগানে এসে দাঁড়িয়ে থাকতো।
আবার সেই লোকটা আসবে উপহার নিয়ে। কিন্তু ব্যাপারটা রিয়াজের কাছে এখন স্পষ্ট হয়েছে। সন্ধ্যার অন্ধকারে রিয়াজ লোকটার মুখ স্পষ্ট দেখেনি, তাই এত বছরে রিয়াজ বুঝতেও পারেনি যার জন্য সে প্রতি বছর এই বাগানে অপেক্ষা করত সে অন্য কেউ নয়, সে তারই একটা সত্তা, অর্থাৎ সে নিজেই। সবগুলো কেমন যেন গোলমালে লাগছে। কঠিন একটা রহস্যের সমাধান হয়েছে ওর কাছে। কিন্তু এখন ছোট রিয়াজ নিশ্চয়ই তার বাবাকে বলবেই উপহারের কথা, এবং তারা দেখতে আসবে রিয়াজকে, কারণ ছোটবেলাতেও সে তার বাবাকে এই উপহারের কথা বলেছিল। সাথে সাথে রিয়াজ টাইম সেটা করতে লাগলো। 2022 সালে এপ্রিল মাসের 8 তারিখ দুপুর 12:26, কারণ সে 26 মিনিটেই টাইম ট্রাভেল করেছিল। ওকে বাটনে ক্লিক করতেই রিয়াজ দেখে মেশিনটা টিকটিক টিকটিক করতে শুরু করে, আর সাথে সাথেই বিস্ফোরণ ঘটে। চোখ মেলে দেখে রিয়াজ আবার তার বিছানায়। অনেক মজা পেয়েছে। অতীতে গিয়ে নিজের ছোটবেলা দেখেছে, যাকে সে এত বছর খুঁজে বেড়াচ্ছিল তাকেও পেয়েছে, অর্থাৎ সে নিজেই। আবার তার মৃত বাবাকেও দেখেছে। কিন্তু রিয়াজের কাছে তার বাবার বিষয়টা ঘাবলা লাগলো। ওর বাবা সফল হয়েছে মেশিন তৈরিতে, কিন্তু এই মেশিন সম্বন্ধে বিশ্বের মানুষ কেন জানে না? তার বাবা কেন প্রকাশ করেনি তার আবিষ্কার? নাকি কেউ বেইমানি করেছে তার বাবার সাথে? এইবার রিয়াজের সন্দেহ হচ্ছে, তার বাবার মৃত্যুটা কি সাধারণই ছিল, নাকি খুন করা হয়েছে তাকে? যাক, রিয়াজ বসা থেকে উঠে দাঁড়ায়। ঘড়িতে তাকিয়ে দেখে সে ঠিক সেই সময়েই উপস্থিত হয়েছে। সেই সময় সে ট্রাভেলিং করেছিল, অর্থাৎ মাত্র 0.0001 সেকেন্ডে সে 2004 সাল থেকে ঘুরে আসে। কিছুটা মজা নিতে পারলেও কয়েকটি প্রশ্নের সম্মুখীন হয়ে আসে, আবার কয়েকটি সমাধানও। টাইম মেশিনটা পকেটে গুছিয়ে রিয়াজ নিচে চলে আসে। রমেশ মিয়া তরকারি কাটাকাটি করছে, আর তার মা টেলিভিশন দেখছে। রিয়াজ তার মায়ের পাশে বসে থাকে কিছুক্ষণ। শায়লা বেগমও কিছু বুঝতে পারে। উনি নিজে থেকেই প্রশ্ন করলো, কি রে, কিছু বলবি কি? এইভাবে তাকিয়ে আছিস যে? রিয়াজ হতভম্ব হয়ে সোজা হয়ে বসে। এরপর গলা ঝাঁকিয়ে শায়লা বেগমকে, অর্থাৎ তার মাকে প্রশ্ন করে, মানে বলতে চাচ্ছিলাম, আচ্ছা মা, আবু কি কাজ করতো? রিয়াজের প্রশ্ন শুনে তার মায়ের চেহারায় এক ভয়ানক চাপ চলে আসে। তিনি বিস্ময়কর কণ্ঠে জবাব দেয়, একটা সফটওয়্যার কোম্পানিতে জব করতো। কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। রিয়াজের মায়ের মুখে ভয়ার্থের চাপ। রিয়াজ সোফা থেকে উঠে রুমে চলে আসে। পরের দিন সকালে রিয়াজ কলেজের উদ্দেশ্যে রওনা করে, কিন্তু আজ একটু অন্যভাবে রিয়াজ কলেজে যায়। তার বাবার পুরনো কার্ডটা বের করে গোডাউন থেকে। রিয়াজের মা বারবার অবাকই হচ্ছে। রিয়াজের মাঝেই পরিবর্তন হুট করে আসা মোটেও তার মায়ের কাছে সুবিধের লাগেনি। রিয়াজ কার নিয়ে বের হয়ে যায়। কলেজ গেটে কার নিয়ে প্রবেশ করতেই সবাই বেশ অবাক হয়। পুরনো কার হলেও কারটা ছিল জমিদারিদের কার। তার বাবা একটা অনুষ্ঠানে এই কার উপহার পেয়েছিল। কারের দাম বেশি নয়, কিন্তু ডিজাইনটা ছিল অদ্ভুত। রিয়াজ পার্কিং কারে রেখে ব্যাগটা নিয়ে বের হয়। সবাই তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই মুহূর্তে রিয়াজের বন্ধু রনি তার কাছে আসে। এসেই হাসতে হাসতে বলতে লাগলো, কিরে, এই পুরনো মডেলের কারটা কোথায় কুড়িয়ে পেয়েছিস? তুই কাপুরুষ থেকে কখনোই পুরুষ হতে পারবি না। হুদাই কেন ভাব নিচ্ছিস? এসব কার দেখে মেয়েরা ইমপ্রেস হবে না। নতুন মডেলের কার নিয়ে আয়। রিয়াজ জবাব না দিয়ে সোজা হেঁটে চলে আসে। রিয়াজকে বেইজ্জতি করতে দেখে অনেকেই উচ্চস্বরে হাসতে থাকে, কিন্তু আজ রিয়াজের মুখে কোনো ইনসাল্টের চাপ নেই। কেমন যেন তাকে খুব খুশি মনে হচ্ছে। রিয়াজের প্রেমিকা মেঘলাও দূর থেকে ব্যাপারটা নোটিস করে। এদিকে রিয়াজ ডানে বামে না তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। এরপর পকেট থেকে টাইম মেশিনটা বের করে। টাইম সেটিংয়ে গিয়ে রিয়াজ একটা টাইম সেট করে আর অন বাটনে ক্লিক করে দেয়। এরপর রিয়াজ দেখে টাইম মেশিনটা টিকটিক টিকটিক শব্দ করতে শুরু করলো। রিয়াজ শব্দটা শুনে হাসতে শুরু করে, অনেক জোরে জোরে হাসতে শুরু করে, যেন কোনো পৈশাচিক হাসি। এরপর মেশিনটা সাদা একটা আলো ছড়ায়। রিয়াজ হাসতেই লাগলো।
হাসতে হাসতে রিয়াজ নিজেকে আবিষ্কার করে কলেজ গেটের সামনে টাইম সেট করেছে আগের দিন সকাল 6টা, যে সময় রিয়াজ খুব ভোরে কলেজের গেটে এসেছিল। কিছুক্ষণ পর রিয়াজ খেয়াল করে রিয়াজেরই একটা অতীত সত্তা চিন্তিত হয়ে তার দিকেই আসতেছে। রিয়াজ বুঝে যায় এই সত্তাটা নিশ্চয়ই রাতে তার মতো বাজে স্বপ্নটা দেখে হতাশ। এরপর রিয়াজ দৌড়ে একটা গাছের আড়ালে লুকিয়ে যায়, কারণ রিয়াজ এখন ভবিষ্যৎ বদলাবে। আগে রিয়াজের সাথে যা যা হয়েছিল এখনও ঠিক সেটাই হচ্ছে। অতীত সত্তা এসেছে। কিছুক্ষণ পর রনিও এসে ভাও দিয়ে ভয় লাগায়। রিয়াজ পড়ে যায় আর রনি তাকে তোলে। এরপর রনির কফ আসে আর দুজন মিলেই রিয়াজকে বেইজ্জতি করে। অতীত সত্তা মনমরা হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে রনি আর তার গফ যখন অতীত সত্তাকে বিদায় দিয়ে চলে যাচ্ছিল, তখনই রিয়াজ কাছের পিছন থেকে বের হয়ে ওদের ফলো করতে থাকে। রনি এবং তার গফ একটা রিক্সা নেয়। রিয়াজও সেটা করলো। কিছুক্ষণ পর তাদের বন্ধু রবিনের বাসার সামনে রিক্সা থামে। রিয়াজও অনেক দূর থেকে রিক্সায় বসে তাদের ফলো করতেছে। এদিকে রনি রিক্সা থেকে নেমে যায়। রনির গফ সোজা ঢুকে যায় রবিনের বাসায়। রবিন বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। রিয়াজ নিজেও রিক্সা ছেড়ে মুখে মাস্ক পরে তাদের পাশে যে দোকান আছে দোকানের সামনে দাঁড়িয়ে আছে, যেন দোকানের কাস্টমার। তাই রনি আর রবিন রিয়াজকে দেখেও চিহ্নিত করতে পারে না। রিয়াজ কান খাড়া করে তাদের কথোপকথন শুনতে চেষ্টা করে, আর সে শোনে। সবার আগে রবিন বলল, দোস্ত, বেশিক্ষণ না কিন্তু, বাড়ির সবাই ফুফুদের বাসায় গেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। যা করবি তাড়াতাড়ি। আরে বেশি সময় লাগবে না, 10 মিনিটে হয়ে যাবে। তাহলে তো ভালোই। শিট, আমি তো কন্ডোম আনতে ভুলে গেছি। এক কাজ করবি, আমি রুমে যাচ্ছি, তুই একটা কন্ডোম এনে দে। তুই পারিসও বটে, যা আমি আনতেছি। এই বলেই রনি রবিনদের বাসায় প্রবেশ করে। রবিন গেছে ফার্মেসিতে। সুযোগে রিয়াজও ঢুকে পড়ে রবিনদের বাসায়। রবিন আসবে তাই মেইন দরজা বন্ধ করেনি রনি। রিয়াজ বাসায় ঢুকে চিন্তায় পড়ে যায় রনি কোন রুমে ঢুকেছে। কিছুক্ষণ কান খাড়া করে বুঝতে পারে রবিনের বেডরুমেই। রিয়াজ ধীরে ধীরে রবিনের বেডরুমে যায়, কিন্তু এইটা আরও একটা সুযোগ। দরজা লক করা নেই। রিয়াজ বাহির থেকে উকি দিয়ে দেখতে পাচ্ছে রনি তার গফকে বিছানায় ফেলে গালে গলায় চুমু খাচ্ছে। এরপর তার গফকে উল্টো করে পিঠে চুমু খাচ্ছে। তখনই মেইন দরজায় কারো উপস্থিতি টের পায় রিয়াজ। নিজেকে লুকায় জানালার পর্দার পিছনে। রবিন সোজা এসে তার বেডরুমের সামনে দাঁড়াতেই বলে ওঠে, আরে ওই, দরজাটা লকও করতে পারিস না নাকি? মনে ছিল না। ওটা এনেছিস? রবিন কন্ডোমটা রনির হাতে দিয়ে চলে যায়। রনি ওটা হাতে নিয়ে তার গফকে বলল, ওয়াশরুম থেকে আসতেছি, একটু প্রস্তুতি নিতে হবে। এই বলে রনি ওয়াশরুমে যায়। রিয়াজ তখনই পর্দার আড়াল থেকে বের হয়ে বেডরুমের সামনে আসে। বোকা রনি এখনও দরজা লক করেনি। রিয়াজ সোজা রুমে ঢুকে দরজাটা আস্তে করে লক করে। দেখে রনির গফ উল্টো হয়ে বিছানায় শুয়ে আছে। উল্টো হয়ে শুয়ে থাকায় রিয়াজকে দেখেনি। রিয়াজ সোজা রনির গফের পিঠের মধ্যে চুমু খেতে লাগলো, কিন্তু সারে সর্বনাশ। রনির প্রেমিকা মনে করেছে এটা রনি। সেও হাত ঘুরিয়ে রিয়াজের গাল হাতাচ্ছে। রিয়াজ পিঠে শুয়েই ওড়না দিয়ে মেয়েটির চোখ বেঁধে দেয়। মেয়েটি কিছু বলার আগেই রিয়াজ ফিসফিস করে বলল, আজ একটু অন্য রকম হবে। ফিসফিস করে বলায় মেয়েটা কণ্ঠও চিনতে পারেনি। এদিকে রিয়াজ চোখ বেঁধে শোয়া থেকে ওঠে, সোজা গিয়ে ওয়াশরুমে দরজা বাহির থেকে লক করে দেয়, আর আবার আসে বিছানায় এবং ঝাঁপিয়ে পড়ে মেয়েটির উপর। মেয়েটার গায়ে একটা সুতাও নেই। রিয়াজ সব খোলে আর কন্ডোম ছাড়াই শুরু করে দেয়। এদিকে ওয়াশরুমের ভিতর রনি সকালের কাজ সারাচ্ছে। পেট প্যাচেরের খারাপ হয়তো, অর্থাৎ বিপদ আসলে সব দিক থেকেই আসে। রিয়াজ এদিকে আকাম শেষ করে ওয়াশরুমের দরজা খুলেই বাতাসের গতিতে এক দৌড় দেয়, সোজা সেই দোকানের সামনে চলে আসে। অন্যদিকে রনি ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তার প্রেমিকা উলঙ্গ। রনি অবাক হয়ে প্রশ্ন করল, তুই উলঙ্গ কেন? আর তোর চোখ বাঁধা কেন? নিজেই জামা খুললা, নিজেই আকাম করলা, আবার নিজেই প্রশ্ন করতেছ? আবার করবা নাকি? আমি আর পারবো না, তোমারটা অনেক মোটা লেগেছে আজ। আমার ব্যথা করতেছে।
রনি মাথায় হাত দিয়ে সেখানেই বসে যায়। আর এরপর তার কি অবস্থা হতে পারে বুঝতেই পারছেন। এদিকে রিয়াজ এক সাইডে গিয়ে টাইম সেট পরের দিন 7:45, অর্থাৎ 8টায় সে ট্রাভেলিং করেছে আর 7:45 সে কলেজ গেটে প্রবেশ করেছে। অন বাটনে ক্লিক করতেই সব সাদা হয়ে গেল আর রিয়াজ নিজেকে আবিষ্কার করে তার গাড়িতে। কলেজ গেটে প্রবেশ করতেই চোখের সামনে দেখে রনি দাঁড়িয়ে আছে। রিয়াজ পার্কিংয়ে গিয়ে গাড়ি দাঁড় করিয়ে নিচে নামে। বরাবরের মতোই সবাই অবাক হয়ে তাকিয়ে রইল রনিও সামনে। রিয়াজ চিৎকার দিয়ে রনিকে বলল, কিরে, গতকাল নাকি তোর প্রেমিকাকে অন্য কেউ ইউজ করে ছেড়ে দিয়েছে? তুই জানলি কিভাবে? হ্যাঁ, তার মানে সত্যি সত্যি কেউ তোর প্রেমিকাকে খেয়ে দিয়েছে? অন্ধকারে ঢিল মেরে লাভবান হলাম। রিয়াজ হাসতে হাসতে চলে যায়। এদিকে কলেজের সবাই রনির দিকে তাকিয়ে হাসতে লাগলো। রনি বেইজ্জতি হয়ে মাথা নিচু করে চলে যায়। অনেক দিন পর রিয়াজের একটু শান্তি লাগছে। অতীতে গিয়ে পুরো ভবিষ্যৎ সে বদলে দিল। এর চাইতে ভালো আর কি হতে পারে? রিয়াজ সিদ্ধান্ত নেয় সে এইবার সব বদলে দিবে। এরপর থেকে শুরু হয় রিয়াজের টাইম ট্রাভেলিং। বাংলাদেশ বনাম ইন্ডিয়া খেলা চলছিল। রিয়াজ ভবিষ্যতে গিয়ে দেখছিল কে জিতবে। ব্যাস, বাজি ধরে লাখ লাখ টাকা কামিয়ে ফেলে। কলেজের পরীক্ষার খাতায় কি কি প্রশ্ন আসবে সেটা সে ভবিষ্যতে গিয়ে দেখে নেয় আর মেধা তালিকায় নিজেকে টপ 1-এ নিয়ে আসে। অতীতে গিয়ে তার যত ব্যাড রেকর্ড ছিল সব মুছে দেয়। এইভাবে নিজের শক্তি ব্যবহার করে সে অনেক অন্যায় কাজ করে যাচ্ছিল দিন দিন। তবে দিন দিন রিয়াজের লোভ বেড়ে যায় আর করে যাচ্ছিল নিজের শক্তির অপব্যবহার। সে সিদ্ধান্ত নেয় তার বাবাকে জীবিত করবে। বর্তমানে সে তার বাবাকে নিজের সাথে চায়। বাসায় বসে রিয়াজ টাইম সেট করে সেদিন, যেদিন তার বাবা কার অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে। তার বাবার মৃত্যুর দিন রিয়াজ ছিল বাসায়, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা নিরিবিলি চৌরাস্তার মধ্যে। রিয়াজ ট্রাভেলিং করে সেই চৌরাস্তাতেই যায়। অনেকক্ষণ অপেক্ষা করার পর রিয়াজ দেখতে পায় অনেক দূর থেকে তার বাবার গাড়ি দেখা যাচ্ছে এবং তার পেছনেই একটা ট্রাক। রিয়াজের বুঝতে বাকি রইল না এই ট্রাকটাই তার বাবার গাড়িকে অ্যাক্সিডেন্ট করবে। রিয়াজ কিছু না ভেবেই রাস্তার মাঝে দাঁড়ায়। রিয়াজের বাবা রিয়াজকে এত বড় দেখে ভয় পেয়ে গাড়ি নামিয়ে দেয় রাস্তার মাঝে। গুরুতর আঘাত পেয়ে তিনি তো ঠিকই মারা যান। এদিকে পিছনে ট্রাক গতির মাঝে রিয়াজের উপর ট্রাক তুলে দেয়। 2018 সালে সেই পত্রিকা আজও তার মা হাতে নিয়ে পড়েন। পত্রিকার উপরে বড় করে লেখা, চৌরাস্তার মোড়ে অ্যাক্সিডেন্টে বাপ ছেলের মৃত্যু। 4 বছর আগে নিজের ছেলে এবং স্বামীর মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে করতে শায়লা বেগমও মৃত্যুর দিকে হেলে যাচ্ছে। পরিশিষ্ট আমরা কি শিখলাম? কাউকে ছোট করে দেখতে নেই। চুপচাপ থাকা মানুষটা যে কোনো সময় ভয়ঙ্কর রূপ নিতে পারে। আবার নিজের শক্তিকে অসৎ কাজে ব্যবহার করবেন না। সেই শক্তিটাই আপনাকে একদিন ধ্বংস করে দিবে, যেভাবে রিয়াজকে করেছে। রিয়াজ মৃত মানুষ জীবিত করতে গিয়ে নিজেই অতীতে মারা যায় আর ভবিষ্যৎ থেকে মুছে যায় তার নাম। সে আটকে যায় অতীতেই, ফিরে আসতে পারেনি আর বর্তমানে। সেই টাইম মেশিনটা অতীতে রয়ে যায়, যার কোনো চিহ্নই বর্তমানে নেই। কিন্তু অতীতের সেই বলটা কে পেয়েছিল আর বলটা এখন কোথায়? রহস্য। সব রহস্যের সমাধান হয় না, তবে যে মেশিনটা পেয়েছে কি করছে সেই মেশিনকে নিয়ে? হয়তো এই গল্পের শেষ থেকে শুরু হবে আরও একটি গল্প, তবে সেটা অন্য কোনো দিন নতুন গল্পের রূপে।